আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলো আসলে কতটা নিরাপদ? মানে হ্যাকাররা কিভাবে এগুলোর ভেতরকার দুর্বলতাগুলো খুঁজে বের করে? চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাব। একটু ভাবুন তো, একটা সাধারণ স্মার্টফোনে আজকাল কতগুলো অ্যাপ থাকে? ৫০, ৮০, হয়তো ১০০রও বেশি। আর আমরা কিন্তু প্রতিদিন এই অ্যাপগুলোর ওপর ভরসা করে আমাদের কত কিছু দিয়ে দিচ্ছি, ব্যক্তিগত ছবি, মেসেজ, এমনকি ব্যাংকিং ডিটেলস পর্যন্ত। কিন্তু এই যে এত বিশ্বাস, এর আড়ালে যে কত বড় একটা ঝুঁকি লুকিয়ে থাকতে পারে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসল বিপদটা কিন্তু ঠিক এখানেই। দেখুন, বেশিরভাগ অ্যাপ ডেভেলপাররা তো নতুন নতুন ফিচার আনার জন্য অঞ্চল চাপে থাকেন, আর এই চাপের কারণেই সিকিউরিটির ব্যাপারটা প্রায় পেছনের সারিতে চলে যায়। ফলাফল, আমাদের পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য, এমনকি ব্যাংকের ডিটেলস সবকিছু সাইবার অপরাধীদের হাতে চলে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। ভাবুন তো, সামান্য একটা ভুলের জন্য পুরো ডিজিটাল জীবনটাই কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। তো প্রশ্নটা হলো, এই দুর্বলতাগুলো আসলে তৈরি হয় কিভাবে? মানে অ্যাপগুলোতে এত ফাঁকফোকর থাকে কেন? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। আসলে এর পেছনে সবচেয়ে বড় কারণ হল সময়ের চাপ। ডেভেলপারদের ওপর সবসময় একটা প্রেশার থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব নতুন ফিচার নিয়ে আসতে হবে। আর এর ফলে কি হয়, একটা মানসিকতা তৈরি হয় যে আগে প্রোডাক্টটা রিলিজ করে দিই, সিকিউরিটির ব্যাপারটা না হয় পরে দেখা যাবে। আর এই পরে দেখব মনোভাবটাই কিন্তু অ্যাপের মধ্যে মারাত্মক সব দুর্বলতা রেখে যায়। সাধারণত অ্যাপের মধ্যে ৪ ধরনের বড়সড় ভুল চোখে পড়ে। যেমন ধরুন, ১ নম্বর হল ইনসিকিউর ডেটা স্টোরেজ, মানে পাসওয়ার্ড বা টোকেনের মতো জরুরি জিনিসগুলো কোনো রকম সুরক্ষা ছাড়াই ডিভাইসে সেভ করে রাখা হয়। ২ নম্বর, উইক এপিআই কমিউনিকেশন। এখানে অ্যাপ থেকে সার্ভারে যখন ডেটা যায়, সেটা ঠিকঠাক এনক্রিপ্ট করা হয় না, ফলে মাঝপথে যে কেউ সেই ডেটা পড়ে ফেলতে পারে। এরপর আছে হার্ড কোডেড সিক্রেটস। এটা হলো ডেভেলপাররা যখন ভুল করে এপিআই কি বা পাসওয়ার্ড সরাসরি কোডের মধ্যেই লিখে ফেলে। আর সবশেষে ইমপ্রপার সেশন ম্যানেজমেন্ট, যার ফাঁক গলে পুরনো বা এক্সপায়ার্ড হয়ে যাওয়া টোকেন দিয়েও কিন্তু অ্যাকাউন্টে ঢুকে পড়া যায়। তাহলে এখন প্রশ্ন আসে, সিকিউরিটি এক্সপার্টরা এই সব লুকানো ভুলগুলো খুঁজে বের করেনটা কিভাবে? আচ্ছা, তাদের হাতে মূলত দুটো বেশ শক্তিশালী পদ্ধতি আছে। চলুন সেগুলো সম্পর্কে এবার জানা যাক। এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা জানেন, একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরুন, স্ট্যাটিক অ্যানালাইসিস হলো একটা বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট দেখে সেটাকে বিচার করার মতো। মানে অ্যাপটা না চালিয়েই এর কোড আর ভেতরের গঠন পরীক্ষা করা। আর অন্যদিকে ডাইনামিক অ্যানালাইসিস হলো বিল্ডিংটা মানুষজন আসলে কিভাবে ব্যবহার করছে সেটা দাঁড়িয়ে দেখা। মানে অ্যাপটা যখন চলছে তখন এর কাজকর্ম লক্ষ্য করা। স্ট্যাটিক অ্যানালাইসিসকে অনেকটা গোয়েন্দার কাজের সাথে তুলনা করা যায়। এখানে একজন পরীক্ষক কি করেন? তিনি অ্যাপটা চালান না, বরং এর এপিকে ফাইলটা, মানে প্যাকেজ ফাইলটা খুলে এর সোর্স কোড খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তারা মূলত কোডের ভেতরে কোনো গোপন তথ্য, যেমন এপিআই কি বা পাসওয়ার্ড ভুল করে রেখে দেওয়া হয়েছে কিনা, বা অ্যাপটা অপ্রয়োজনীয় কোনো পারমিশন, যেমন ধরুন লোকেশন বা কন্ট্যাক্টস, চাইছে কিনা, সেগুলোই খুঁজে বের করার চেষ্টা করেন। আর অন্যদিকে ডাইনামিক অ্যানালাইসিস হলো অ্যাপটাকে একেবারে হাতে নাতে ধরা। মানে এখানে অ্যাপটাকে একটা কন্ট্রোলড পরিবেশে চালিয়ে এর প্রতিটি কাজ লাইভ পর্যবেক্ষণ করা হয়। যেমন এর নেটওয়ার্ক ট্রাফিক চেক করা হয়, দেখা হয় অ্যাপটা কোন সার্ভারের সাথে কথা বলছে, কি ডেটা পাঠাচ্ছে, আর সেই ডেটাগুলো ঠিকঠাক এনক্রিপ্টেড, মানে সুরক্ষিত আছে কিনা। এখন এই যে এত জটিল সব অ্যানালাইসিস, এগুলো করার জন্য এথিক্যাল হ্যাকাররা কিন্তু কিছু বিশেষ টুলস ব্যবহার করেন। চলুন তাদের এই ডিজিটাল টুলবক্সটাতে একটু উঁকে দেয়া যাক। এই টুলবক্সে অনেক কাজের জিনিস আছে। যেমন ধরুন মবএসএফ। এটা একটা অটোমেটেড টুল যেটা একাই স্ট্যাটিক আর ডাইনামিক দুই ধরনের অ্যানালাইসিসই করে দিতে পারে। তারপর আছে এপিকে টুল আর জ্যাডেক্স। এগুলোর কাজ হলো অ্যাপের কোডকে এমনভাবে সাজিয়ে দেওয়া যাতে সেটা পড়া যায়, বোঝা যায়। বার্ব সুইটকে বলা যেতে পারে একজন ট্রাফিক পুলিশ। এর কাজ হলো অ্যাপ আর সার্ভারের মধ্যে যত ডেটা আদান প্রদান হচ্ছে সেগুলোকে থামিয়ে পরীক্ষা করা। আর ফ্রিডা, এটা হলো একটা অ্যাডভান্সড টুল যা দিয়ে অ্যাপটা চলার সময় এর ভেতরের বিভিন্ন ফাংশন বদলে দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো যায়।
এই যে দুর্বলতা খুঁজে বের করার কাজটা, এটা কিন্তু কোনো হিজিবিজি ব্যাপার না। এটা আসলে একটা খুব গোছানো প্রক্রিয়া। পেশাদাররা সাধারণত 4টে ধাপে পুরো কাজটা করেন। চলুন সেই 4টে ধাপ কি কি সেটা একটু দেখে নিই। একজন প্রফেশনাল হ্যাকার সাধারণত এই 4টে ধাপ ফলো করেন। ধাপ 1, রিকনেসান্স, মানে প্রথমে অ্যাপটা ডাউনলোড করে এর ম্যানিফেস্ট ফাইলটা দেখা হয়। অ্যাপটা কি কি পারমিশন চাইছে, যেমন ক্যামেরা, কন্ট্যাক্টস বা লোকেশন। ধাপ 2, স্ট্যাটিক অ্যানালাইসিস, এখানে মোবেসেফের মতো টুল দিয়ে কোড স্ক্যান করে দেখা হয় ভেতরে কোনো পাসওয়ার্ড বা পরিচিত দুর্বলতা রয়ে গেছে কিনা। ধাপ 3, ট্রাফিক অ্যানালাইসিস, মানে বার্ব সুইট দিয়ে অ্যাপের নেটওয়ার্ক ট্রাফিক ধরে দেখা হয় যে ডেটাগুলো এনক্রিপ্টেড অবস্থায় যাচ্ছে কিনা। আর একদম শেষে ধাপ 4, ডাইনামিক টেস্টিং, এখানে সরাসরি অ্যাপের সিকিউরিটি ভাঙার চেষ্টা করা হয়, যেমন আইডি নম্বর পাল্টে অন্য কোনো ইউজারের ডেটা দেখা যায় কিনা, এই ধরনের পরীক্ষাগুলো করা হয়। এতক্ষণ ধরে আমরা যেসব টুলস আর প্রসেসের কথা বললাম তার সবকিছুই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের উপর দাঁড়িয়ে আছে। আর সেই নিয়মটা হলো আইন আর নৈতিকতা। এই জিনিসটাই কিন্তু একজন সাধারণ হ্যাকার আর একজন এথিক্যাল হ্যাকারের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। আর এটাই হলো সবচেয়ে জরুরি কথা। কোনো কোম্পানির অ্যাপ টেস্ট করার আগে তাদের থেকে লিখিত অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক, কারণ অনুমতি ছাড়া কারো সিস্টেমে ঢোকার চেষ্টা করাটা একটা মারাত্মক অপরাধ। এর জন্য কিন্তু জেলও হতে পারে। আসল কথা হলো জ্ঞান আর দক্ষতার সঠিক ব্যবহার করাটাই নৈতিকতা। তাহলে প্রশ্ন হলো, বৈধ আর সঠিক রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো বাগ বাউন্টি প্রোগ্রাম। আজকাল হ্যাকারওয়ান বা বাগ ক্রাউডের মতো অনেক প্ল্যাটফর্ম আছে, যেখানে বড় বড় কোম্পানিগুলো নিজেরাই ভালো হ্যাকারদেরকে ডেকে বলে তাদের সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করতে। আর কেউ যদি সফলভাবে কোনো ভুল ধরিয়ে দিতে পারে, তার জন্য বড় অঙ্কের পুরস্কারও থাকে। নিজের দক্ষতাকে একটা সম্মানজনক পথে কাজে লাগানোর জন্য এটাই কিন্তু সেরা উপায়। তাহলে সবশেষে এসে এই প্রশ্নটাই কিন্তু মাথায় ঘুরপাক খায়। আমাদের ফোনের অ্যাপগুলো তো সারাক্ষণ আমাদের ওপর নজর রাখছে, তাই না? কিন্তু এই অ্যাপগুলোর ওপর নজর রাখছে কে? এর উত্তরটা হলো এথিক্যাল হ্যাকাররা। এই মানুষগুলোই পর্দার আড়ালে থেকে আমাদের ডিজিটাল জীবনটাকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে চলেছেন।